ভাই, রাতটা থেকে যেতে পারতিস। জানিস তো অজ পাড়াগা, এত রাতে সহজে কিছু গাড়ি ঘোড়া মেলে না। তার উপর চৈত্রের বেলা, যখন তখন কালবৈশাখী বিনা বলে কয়ে চলে আসবে। এই পথঘাটে বিপদ হলে তখন। কথাটা বলতে বলতে তেলা ময়লা গামছায় হাত মুছল ভবেশ, ওরফে ভবেশ কুমার মাহাতো। জীর্ণ শরীরে সারাদিনের কায়িক পরিশ্রমের ফলে রোগাটে চেহারা, চামড়ার তামাটে রং, চোখগুলো ক্লান্ত তার। সেখানে মিলেমিশে রয়েছে অনেক অপ্রাপ্তি আর অনিশ্চয়তা। না ভাই, তোর আমন্ত্রণ রাখার জন্য এতটা দূর এসেছি। তোর একমাত্র মেয়ের মুখে ভাত, বন্ধু হওয়ার দরুন অফিস ছুটি নিয়ে আসলাম। কিন্তু এই রাতে থেকে যাওয়ার কথা বলিস না। আজ বিকেল বিকেল রওনা হলে খেয়াঘাট থেকে নৌকা নিয়ে কদমপুর যেতে বিশেষ সময় লাগবে না। সকালে আবার অফিসের পথে রওনা দিতে পারবো। বাড়িতে মা একলা, আমি না গেলে রাতে দিশা পাবে না সে। বুঝিস তো, বয়স হয়েছে। বিনোদিনী, ভবেশের বউ, দরজার আড়াল থেকে কথাগুলো সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে এবার আঁচলটা টেনে একটু নামিয়ে তারপর বলল, ঠাকুরপো, ওনার কথাটা শুনে যান। আসলে আজ ওবেলা গ্রহণ লাগবে কিনা, কি সব যেন নিয়ম টিয়ম আছে। শুনছিলাম সময়টা খুব একটা ভালো নয়। আমাদের বামুন পণ্ডিত তো বলছিলেন বটে, এই বেলা খুব ভালো প্রহর হলেও সন্ধ্যার সময়টা অলক্ষণে। কি দরকার আজ রাতটা একটু থেকে কাল ভোরে ভোরে রওনা হলে হয় না? কটা তো মাত্র ঘন্টার ব্যাপার। না বৌঠান, আমি অফিসে না গেলে যে বড্ড সমস্যা হয়ে যাবে। দায়িত্ব সব আমার কাঁধে। আমি আবার আসবো ফের। আর এসব গ্রহণে আর কি হবে, চিন্তা করতে হবে না, আমি পৌঁছে যাব ঠিক। ততক্ষণ দুপুর গড়িয়ে সময় খুব দ্রুতই বিকেলের দিকে গড়াচ্ছে। ভবেশ মাহাতোর বউ বিনোদিনী একটা ছোট্ট পুটলি করে কিছু মাছ ভাত আর মিষ্টি ভরে দিয়েছে রাকেশের জন্য। পথে যদি খিদে পায় তার, নয়তো বাড়ির জন্য নিয়ে যাবে। রাকেশ প্রথমে এসব নিতে আপত্তি করলেও পরে রাজি হয় এক প্রকার। ভবেশ মাহাতোর বাড়ি থেকে রাকেশ যখন বেরোলো তখন পুরোপুরি সন্ধে হয়নি। কদমপুর গ্রাম থেকে ভবেশের গ্রাম আরও 5 গ্রাম দূরে। তবে মাঝে নদী পথের জন্য পথটা ঘন্টা দুয়েকের মধ্যেই আসা যায়। রাকেশ সেই জন্যই নদী পথটাই বেছে নিয়েছিল ভবেশ মাহাতোর বাড়ি থেকে আসার জন্য। উফ বাবা, এই কাজের বাড়ি গেলে এত দেরি হয়ে যায়, কি বলবো। হ্যাঁ, এই গণ্ডগ্রামে একটা গাড়ি অবধি পাওয়া যায় না। তার উপর ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে পড়বো, কিন্তু না, সেগুড়ে বালি। এখন তাড়াতাড়ি খেয়াঘাটে পৌঁছে একটা নৌকা করে নিতে পারলে বাঁচা যাবে। হাতে ধরে থাকা পুটলিটা নিয়ে হনহনিয়ে হাঁটছিল রাকেশ। মাথাটা বেজায় খিটখিটিয়ে রয়েছে তার এখন। কোনোভাবে ইচ্ছে ছিল না তার এই গণ্ডগ্রামে আসতে, তাও আবার এতগুলো বছর পরে। কিন্তু নেহাত কর্তব্য রক্ষার খাতিরে তাকে আসতেই হলো। আর মায়ের জোর। বাবা রাকেশ, সেই কোন কালে ভবেশকে দেখেছি বলতো? তোকে আর ওকে একসাথে এক থালায় খাওয়াতাম। ওর মেয়ের অন্নপ্রাশন, তুই যা বাবা। ওর মেয়ের জন্য আমি এই রূপোর 2টো বালা গড়িয়ে রেখেছি। এটা তুই ওর জন্য নিয়ে যা বাবা, নিয়ে যা। কি দরকার মা, জানোই তো আমার অফিস থাকে, এতটা পথ, এতদিন তেমন যোগাযোগও নেই। এমন কথা বলতে নেই বাবা, এমন কথা বলতে নেই। তুই যা, এই বালা 2টো ওই মেয়েটার হাতে পরিয়ে দিস, কেমন? পরিয়ে দিস। অগত্যা আসতেই হলো তাকে এখানে। ও ভাই, ভাই, এই খেয়াঘাটটা কোন পথে? পথ চলতি একটা বেঠে গোছের লোককে প্রশ্নটা জিজ্ঞেস করলো রাকেশ। এই তো, এই কাঁচা রাস্তা বরাবর সোজা, সেখানে কালী মন্দির, ওখানেই খেয়াঘাট। কিন্তু বাবু, ওখানে আজ মাঝি ভাই থাকবে বলে তো মনে হয় না। আজ তো গ্রহণ লাগবে, তবে মৃদুল মাঝি থাকতে পারে। আপনি একটু তাড়াতাড়ি পা চালান বাবু। ভবেশ মাহাতো আর রাকেশ ছোটবেলায় এক গ্রামেই বড় হয়েছে, একসাথে স্কুল ছেলেবেলা। ভবেশের পরিবার এখন কদমপুর গ্রামেই থাকত। তারপর একদিন হঠাৎ করে 1 মাসের জ্বরে ভুগতে ভুগতে ভবেশের বাবা মারা গেল।
ওর মা উঠে এলো ভবেশের মামার বাড়িতে। তারপর থেকেই দূরত্ব বাড়ল, কথা কমে গেল। গ্রামের বটগাছকে সাক্ষী রেখে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল দুজনে, ধীরে ধীরে সেই সব ভুলতে লাগলো রাকেশ। ভবেশ চিঠি দিত, কিন্তু রাকেশ সবসময় উত্তর দেওয়া হতো না। এসব কথা ভাবতে ভাবতে কখন যে খেয়াঘাটের দিকে এগিয়ে এসেছে রাকেশ তা মনেই নেই। পুরনো কথার অতলে মাঝে মাঝে এমনভাবেই ডুবে যায় সে। আজ মাঝে কতগুলো বছর কেটে গেছে, অথচ এখনো ভাবলে মনে হয় এই তো কটা দিন আগেরই কথা। চোখের সামনে ভেসে ওঠে শিবুদার আমবাগান, ঘুড়ি লাটের খেলা, একসাথে বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে মাছ ধরতে যাওয়া, স্কুলের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকা। খেয়াঘাটে এসে মুখ তুলে আকাশের দিকে চাইতেই কেমন যেন বুকের ভিতরটা অজানা একটা কারণে ছ্যাট করে উঠল তার। পূব আকাশে ঘন কালো মেঘ জমেছে, থেকে থেকে চিরিক দিচ্ছে সাদা বিদ্যুতের আলো। খেয়াঘাটের সিঁড়িতে এসে দাঁড়াতেই চারপাশটা ভালো করে নজরে এলো ওর। চারপাশে আবছা অন্ধকার, অস্পষ্টভাবে দেখা যাচ্ছে গোটা নদীটা। ধুলোটে গুমোট ভাব। দূরে একটা পাথরের ঢিপিতে বসে আছে কতগুলো অল্প বয়সী ছেলে, তারা আড্ডা মারছে। গোটা তট জুড়ে আর কেউ নেই। বুকের ভেতরটা কেমন দামামা বাজতে লাগলো রাকেশের। এতক্ষণে খিটখিটে রাগটা এবার মুখে প্রকাশ পেল তার। বিরক্তি নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো সে। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। ঝড় আসবে বলে মনে হয় না, কিন্তু কেমন যেন নিস্তেজ নিস্তব্ধ। একটা পাখি ডাকছে না, উড়ছেও না। একটা কুকুর অবধি পথে দেখতে পেল না। প্রকৃতির এমন রূপ তো দেখিনি আগে, কি অদ্ভুত! এমন বিপদে পড়বো ভাবিনি। সকালের দিকে তো দিব্যি আবহাওয়া ছিল, রোদ ঝলমলে। তবে কি ভবেশের বউ বলল গ্রহণ নাকি খারাপ সময়ের কথা? দোষ, আমি অশিক্ষিতদের মতো যা তা বলছি। সিঁড়ির আরও কিছুটা ধাপ নিচে নেমে এলো রাকেশ। হাতের পুটলিটা নামিয়ে বসলো সিঁড়ির শেষ ধাপে। পায়ের পাতায় আলতো আলতো জল এসে ভিজিয়ে দিচ্ছে ওকে বারবার। সন্ধ্যা ততক্ষণে গভীর হয়েছে। আকাশে মাঝে মধ্যেই সাদা আলোয় বিদ্যুৎ চমকাচ্ছে। বাবু যাইবেন নাকি? চমকে পিছনে তাকায় রাকেশ। আচমকা এমন গুরুগম্ভীর স্বরের শব্দে প্রথমে একটু ভয়ই হয়েছিল বটে। পিছনে তাকাতেই রাকেশ দেখতে পেল একটা লোক দাঁড়িয়ে আছে। পরনে একটা ময়লা ধুতি, হাঁটু অবধি তুলে বাঁধা, গায়ে একটা সাদা ছেঁড়া ময়লা জামা, কাঁধে ফেলা একটা ময়লা তেল চিটে গামছা। বহু পুরনো সেই গামছাটা যেন অজস্র পরিশ্রমের প্রতীক হয়ে ফেলা আছে লোকটার কাঁধে। লোকটা আবার জিজ্ঞেস করল, বাবু যাবেন নাকি? হ্যাঁ, কদমপুর যাব, এই শাপলা নদী পথে। যাবে? হ্যাঁ বাবু, আমার কোনো সমস্যা নেই, আপনি যেতে পারলেই যাব। লোকটার গলার আওয়াজ কেমন যেন ঘর করে। হঠাৎ শুনলে চমকে উঠতে হয়। রাকেশ আবারও একবার চারপাশটা দেখল। না, সে আর ওই মাঝি ছাড়া আর কেউ নেই এই নদীর ঘাটে। অল্প বয়সী ছেলেগুলো জায়গা ছেড়েছে অনেকক্ষণ হলো। রাকেশ কিছু না ভেবে বলল, মনে হচ্ছে ঝড় উঠবে, এখন অসুবিধা হবে না তো? লোকটা কথাগুলো শুনে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বিশ্রী একটা হাসি হাসল। সেই মুখ খুলে হাসার ফলে একটা দমকা আষ্টে বিশ্রী গন্ধ বেরিয়ে নাকে এসে ধাক্কা মারল রাকেশের। গাঁটা গুলি উঠল ওর। লোকটার মুখ এই প্রথমবার দেখল রাকেশ। চোখগুলো ফ্যাকাশে, কেমন যেন ঘোলা, মুখে হালকা সাদা দাড়ি, দাঁতগুলো হলদেটে, সারা মুখে একটা রহস্যময় হাসি লেগে আছে। মোটেই যেন সুবিধার লোক মনে হচ্ছে না। না না বাবু, ঝড়ে অসুবিধা হইবে না, আমার সব কিছু সামলানোর অভ্যাস আছে। আপনি ভয় পাচ্ছেন বুঝি? রাকেশ এবার একটু বিরক্তই হলো। একে তো সন্ধ্যা, তার উপর এই প্রকৃতির অবস্থা, তার মধ্যে এই লোকটা এত ফালতু বকে। তোমায় এত কথা বলতে বলিনি, তোমার কি চাই না চাই জানা আছে। এখান থেকে কদমপুর 30 টাকা হয়, আমি না হয় তোমায় 50 দেবো, তুমি নৌকা নিয়ে এসো, আমি ঘাটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর একবারও পিছনে ঘুরে দেখল না রাকেশ।
সেই মাঝি তখনও অমনভাবে দাঁড়িয়ে মনে মনে কি যেন বিড়বিড় করছে। আমি তো টাকা চাই না বাবু, আমি তো চাই। নৌকা চেপে বসতেই এতক্ষণে বিরক্তিটা একটু ম্লান হলো রাকেশের। সামনে বয়ে চলছে শাপলা নদী। আকাশের মেঘটা এক জায়গায় সীমাবদ্ধ। মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে রাকেশের দামি শার্ট আর ধুতিটাকে। বোধহয় কোনো দিকে ঝেপে বৃষ্টি হলো। সারাদিন দাবদাহের পরে নদীর বুক থেকে উঠে আসা এমন নেশার মতো ঘুম পাড়িয়ে দেওয়া হাওয়া বেশ ভালোই লাগছে রাকেশের। আকাশের মাঝে মধ্যে খেলা করছে সাদা আলোর ঝলকানি। রাকেশ শরীরটা আলসিমির মতো ঝেড়ে দিয়ে পিঠে হেলান দিয়ে বসল নৌকোর উপরে। জলে দাঁড় ফেলার শব্দ থেকে থেকে কানে এসে লাগছে ছন্দের মতো। কতটা সময় এমনভাবে ছিল নিজেও জানে না। হঠাৎ একটা দৃশ্য দেখে চমকে ঘোরটা কাটল। ও মা, ওটা কি? হঠাৎ নৌকোর পাটাতনের নিচে একজোড়া জ্বলন্ত চোখ এক মুহূর্তের জন্য নজরে এসে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল সেটা। চারিদিকে তাকিয়েও আর খুঁজে পাওয়া গেল না সেটার কোনো চিহ্ন। কোথায় গেল? কোথায় গেল? এক্ষুনি তো দেখলাম। কাকে দেখলেন বাবু? মাঝে একরকম ভাবে দাঁড় বইতে বইতে স্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, যেন কিছুই হয়নি। দুটো জ্বলন্ত চোখ অন্ধকারে লাল হয়ে জ্বলছিল। কে ওটা? কি ছিল? ও তো কলি, ও কিচ্ছু না। আপনার হাতে মাছ আছে না বাবু, ওটারই লোভে এসেছে ও। মাছ? ও হ্যাঁ, তাই তো। হাতের পুঁটলিটার কথা একেবারেই ভুলে গেছিলাম। কিন্তু তুমি কি করে জানলে মাছ আছে ওতে? কলি দেখছে, আপনার নৌকো ওঠা থেকে এখনো অব্দি সব দেখছে। ও মাছ দেখলেই অমন করে। ও আচ্ছা, শোনো, আমি আর মাছ নিয়ে বাড়ি যাব না, তোমার কলিকে দিয়ে দিও। এমনিতে এসব রান্না পেটে সয় না আমার। নেহাত ছোটোবেলার বন্ধু, তাই না, কলিকে দিয়ে দাও এই মাছ ভাত। আর একটাও কোনো আলাদা কথা না বলে তার ডান হাতের মুখের সামনে এগিয়ে এলো মাঝি। তার লম্বা কালো নখ, লিকলিকে সরু হাত, আর একটু হলেই নৌকোর পিছনে পড়ে যেত রাকেশ। দিন বাবু দিন, মাছগুলো দিন। ও অনেক দিন কিছু খায়নি, মাছগুলো দেখে খুব লোভ হয়েছে। আজ অনেক দিন পরও ও খাবে। আলো আঁধারের মধ্যে লোকটার মুখের অভিব্যক্তি ক্রমশ বদলে যেতে লাগলো। এমন নিরীহ শান্ত শিষ্ট মাঝির এমন ব্যবহার দেখে কেমন জানি গাঁটা ভারী হয়ে এলো রাকেশের। হাত থেকে পুটলিটা এগিয়ে দিল মাঝির হাতে। চিলের মতো সেই হাত থেকে ছিনিয়ে নিল এক প্রকার পুটলিটা, যেন এতক্ষণ ধরে সে ওটারই অপেক্ষা করছিল, এই মাছ ভাত পাওয়ার লোভে। তারপর মুখে একটা অদ্ভুত রকমের শব্দ করে ডাকলো কাউকে। তারপর একটু ঝুঁকে নৌকোর নিচের দিকে ফেলে দিল সেই পুটলিটা। রাকেশের মনে হলো সে যেন এক ঝলক দেখতে পেল একটা কালো ছায়ার মতো কিছু একটানে সেটা ছিনিয়ে দিল। তারপর সব চুপচাপ। রাকেশ কিছুক্ষণের জন্য যেন অবাক হয়ে গিয়েছিল, ঠিক তেমনই ভয়ও পেয়েছিল। পরিস্থিতিটা এমনভাবে ঘুরে গেল কিছু বুঝে ওঠার আগেই। ততক্ষণে চারপাশ আরও গভীরভাবে অন্ধকার হয়ে গেছে। ঠান্ডা হিমেল বাতাসটাও আর নদী থেকে আসছে না। নদীর জল যেন ঘোর কালো। এত কালো তো ছিল না। তবে মাঝে যেন মনের কথাটা বুঝেই বলল, জল এখন এমন অন্ধকার হইবে বাবু, গ্রহণ লাগছে কিনা? এই গ্রহণ ভালো নয়। শোনা যায় কত রকমের সব অলক্ষণে জিনিস আমদানি হয়। থামো থামো, বড্ড কথা বলো তুমি, জানো তো। তাড়াতাড়ি হাত চালো, ফিরতে হবে গ্রামে আমায়। আর তোমার নাম কি? মৃদুল, মৃদুল মাঝি। চলো তাড়াতাড়ি। এসব ভালো লাগছিল না রাকেশের। আবার আগের স্থানে ফিরে এসে বসল। এবার একটা চাপা অস্বস্তি একভাবে কাজ করছে শরীরের মধ্যে। বারবার চোখটা চলে যাচ্ছে
নৌকার নিচে ওই ছোট্ট খুপড়িটার দিকে। কি ছিল ওই কালো মতো ছায়াটা? আর এমন হিংস্র চোখ, সাধারণ বিড়ালের তো এমন হয় না। এই সমস্ত আজে বাজে চিন্তা থেকে বেরোনোর জন্য নতুন শার্টের একটা বোতাম খুলে প্রাণ ভরে নদীর চারপাশের বাতাসের শ্বাস টেনে নিল রাকেশ। দামি শার্ট, তাই একটু সাবধানেই বসল সে। ইচ্ছে করে এই মসলিনের দামি শার্ট পরেছে আজ রাকেশ, ভবেশকে দেখানোর জন্য। ভবেশের কিছু নেই তেমন, অথচ একদিন ভবেশ কত নাম ডাকছিল। কদমপুর গ্রামে সকলেই ভবেশের সুনাম করত, পড়াশোনায় যেমন তেমনই খেলাধুলায়। মানুষের বিপদে আপদে সবার আগে ভবেশ ছুটে যেত। মাঝে মধ্যে খুব রাগ হতো রাকেশের। তারপর যখন গ্রাম ছেড়ে এই মামার বাড়িতে চলে আসলো ভবেশ, পড়াশোনা বিশেষ আর করতে পারল না। মামার যা জমিজমা ছিল সেটা নিয়েই ভবেশ রোজগারপতি করতে লাগলো। তারপর এখানেই একটা ছোট জায়গাতে বাড়ি করে সংসার। চাষি হয়ে মাঠে মাঠে ঘুরে রুগ্ন শরীর হয়ে গেছে তার, রাকেশের তুলনায় অনেক নীচ। কাজে ইচ্ছে করে বন্ধুকে পদমর্যাদা এবং সম্মান বোঝাতেই অনুষ্ঠানে এসেছিল সে। তবে বেশি গায়ে পড়ে মেশিনি রাকেশ। যতই হোক একটা রুচির তো ব্যাপার রয়েছে, যতই হোক ছোটবেলার বন্ধু। বাবু, একটা গল্প শুনবে? আবার চমক ভাঙল রাকেশের। গল্প? এখনো কতটা পথ বাকি রয়েছে? তা এখনো ঘন্টা খানেক। বেশ, গল্প শোনাও তবে। এই গাঁজাখুরি শুনিও না। গাঁজাখুরি কেন বাবু? আমার সাথে কি ঘটেছিল সেটাই না হয় বলি। আপনাকে বড্ড শোনাতে ইচ্ছা করছে। আপনার শোনা দরকার। কেন দরকার সেটা না হয় পরেই বুঝতে পারবেন। আকাশের দিকে আরো একবার চাইল রাকেশ। ধীরে ধীরে কালো রংটা আরো গভীর হচ্ছে মনে হচ্ছে। এটাই যেন পৃথিবীর সবচেয়ে গভীরতম কালো রাত। কাল রাত্রি যেন নেমে এসেছে এই শাপলা নদীর উপরে। ছোট্ট টিমটিমি হ্যারিকেনের আলোতে অন্ধকারটা আরো বেশি প্রকট হচ্ছে। বেশ, বলো তবে। মৃদুল মাঝে একটা বিড়ি ধরালো এবার। ধীরে ধীরে গলাটা যেন আরো বেশি গম্ভীর এবং রহস্যময় হচ্ছে তার। মাঝে মধ্যে বুঝতে পারল না রাকেশ এটা স্বপ্ন নাকি সত্যি। কোনো চক্রবুহে আটকে পড়েনি তো সে মায়ার জাল ছিন্ন করে আসতে হয়তো পারছে না। এতটা দূরত্ব তো লাগে না এই সামান্য নদীপথে। রাকেশের মনে হলো অনন্তকাল ধরে যেন শাপলা নদীর বুকে পাক খাচ্ছে সেই অদ্ভুত মৃদুল মাঝি আর তার কলির সাথে। মৃদুল মাঝি বিড়িতে একটা সুখ টান দিয়ে আবার বলতে শুরু করলো, প্রায় অনেক বছর কেটে গেছে বুঝলেন বাবু। বাড়িতে তখন বুড়ো বাপ, তারপর বাপটাও কলেরায় চলে গেল। কাকাদের সাথে জলে নামলাম মাছ ধরতে। নৌকা চালাতে পারতাম, মাঝে মধ্যে লোক নিয়েও যেতাম। গ্রামের কয়েকজন খরিদ্দার ছিলই ধরা বাঁধা। সপ্তাহের শেষে হাটে যেতাম সব চাল নিয়ে, আর টুকটাক এই নদী পারাপার। তখন আবার উঠতি যৌবন বয়স, বুঝতেই তো পারছেন। শরীরে তখন ছিল তেজ, টাট্টু ঘোড়ার মতো ছুটে চলছি। বাড়িতে বারণ করার মতো কেউ ছিল না, তাই নেশা টেশা চলতো ভালোই। বারণ করার মতো কেউ ছিল না বলে নৌকা নিয়ে বেরিয়ে পড়তাম ইচ্ছে মতো, জলে জলে ঘুরে কাটাতাম। আমায় অবশ্য এইসব কাজে লাগিয়েছিল আমার কাকা। তখন সময়টা শীতের শেষ। সেদিন রাতে আমিও বেরিয়েছি নৌকো নিয়ে। বুঝলেন কিনা বাবু, ভাগ্যচক্রে সেদিন এসে পড়েছিলাম এই শাপলা নদীর ধারে। সময়ের অত হিসেব জ্ঞান ছিল না, দিনক্ষণও অত মানতাম না। সেদিনও ছিল গ্রহণ। অন্যদিন যাতায়াতের পথে মাঝে মধ্যে একজন দুজন মাঝি ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, কিন্তু সেদিন কোনো মাঝি নেই। রাস্তায় কোনো পথচারী কাউকেও দেখতে পেলাম না।
ভয়ডর আমার চিরকালই নেই, আর তার উপরে এই গায়ের রক্তের জোরও ছিল। একা মানুষ কোনো মতে চলি আর কি। সে যাই হোক, শাপলা নদীতে ভালো মাছের রমরমা ছিল তখন। ভাবলাম সকালের হাটে বিক্রি করে তবেই একবারে ঘরে যাব। যেমন ভাবনা তেমন কাজ। নৌকাটাকে একটা জলা মতো জায়গায় স্থির করে নোঙর করলাম। জালটা ছড়িয়ে দিয়ে মদের বোতলটা খুললাম। শরীরটা ক্লান্ত ছিল, তার উপরে এমন একটা হালকা হালকা ঠান্ডা। গলায় কয়েক ঢোক ফেলতেই এই শরীরটা আরো নিস্তেজ হয়ে গেল। জাল ছিটিয়ে কতক্ষণে অপেক্ষা করছিলাম জানি না। হঠাৎ মনে হলো জলের মধ্যে বুদবুদ খেলা করছে। অসংখ্য জায়গায় পুরো নদী জুড়ে ভিতর থেকে যেন বুদবুদ উঠছে ক্রমাগত উপরের দিকে। প্রথমে বিশেষ পাত্তা দিলাম না, কিন্তু তারপরে মনে হলো জলের মধ্যে একটা কম্পন হচ্ছে। মদের বোতলটা সরিয়ে রেখে জালটা ধীরে ধীরে টানতে লাগলাম। অন্য দিনের তুলনায় একটু বেশি ভারী লাগলো। জালটা টেনে নৌকোর উপর ফেলতেই কয়েকটা মাছ তো উঠে আসলো পটে, কিন্তু তার সাথে একটা অদ্ভুত জিনিসও হাতে পেলাম। একটা কালো কুচকুচে বাক্স। বাক্সটা সারা গায়ে শ্যাওলা ভরা। অনেক জায়গায় রং উঠে গিয়ে নষ্ট হয়ে গেছে। কোনো বড়লোক জমিদারের গয়নাগাটি হবে বোধ হয়। এটা ভেবেই বাক্সের ঢাকনাটা খুলেছিলাম। জানেন তো বাবু, অদ্ভুতভাবে ঢাকনাটা লাল রঙের একটা সুতোয় অনেকগুলো প্যাঁচা দিয়ে মোড়ানো। অত বুঝি না, লোভ লাগছিল না এমনটা বলবো না। এমন তো কতজনই পথে ঘাটে হিরে পেয়ে কত বড় লোক হয়েছে। আমিও লোভের বশে খুললাম সেই বাক্সটা, কিন্তু ঢাকনাটা খুলতেই একটা দমকা বাতাসে আমি ছিটকে পড়লাম জলাজমির এই কচু বনের পাশে। হাতে লাগলো একটু, কিন্তু কি ঘটলো কিছু বুঝতে পারলাম না। অন্ধকারে কালো হয়ে গিয়েছে চারপাশটা। একটা ল্যাম্প থাকে নৌকাতে ঝোলানো। ওই আলোতেই দেখলাম একটা মেয়ে মানুষ বসে আছে আমার নৌকোতে, তার হাতে ধরা ওই বাক্সটা। আমি নিজের চোখে বিশ্বাস করে উঠতে পারছি না। মেয়ে মানুষ কিভাবে এমন অন্ধকারে, এমন নির্জন বনের মধ্যে, শাপলা নদীর ওপর মেয়ে মানুষ? ধীরে ধীরে উঠে গিয়ে বসলাম নৌকোতে। মেয়েটা তখনও মুখে নিচু করে ওই বাক্সটা হাতে নিয়ে বসে আছে। আমি আলোটা একটু উঁচু করে তুলে দেখবার চেষ্টা করলাম ওর মুখটা। সত্যি বলছি বাবু, মায়ের দিব্যি। চাঁদপানা সুন্দরী গোটা এই গ্রামে নেই। বয়স অত বুঝি না, তবে এই 20-22 মধ্যেই মনে হলো। টকটকে ফর্সা রং, লাল চুড়ি, চুলগুলো খোপা করে বাঁধা। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তাকে। কত সময় পরে যে জ্ঞান এলো মনে নেই। কোনো মতে জ্ঞান আসতেই তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে, এখানে কি করে এলে? উত্তরে মেয়েটা এবার তাকালো আমার দিকে, কিছু বলল না, কেবল হাসলো। কি হলো, হাসছো যে? তুমি জাদুকর নাকি? এমন করে চলে এলে আমার নৌকোতে? আমি মাঝে মাঝেই চোখ কচলাচ্ছি, চিমটি কাটছি নিজেকে। না, পুরো জেগেই আছি। নেশাও তেমন চড়েনি, আজ যে ভুল দেখব। এবার মেয়েটা হাসলো, তারপর আকাশের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে কিছু একটা ইশারা করলো। আমি কিছু বুঝতে পারলাম না। কি কি আছে আকাশে? আর বেশি সময় নেই গো মাঝি, তোমায় যা বলার আমি এর মধ্যেই বলতে চাই।
আমার কানে মনে হলো কেউ যেন ডজন ডজন মধু ঢেলে দিয়েছে। এত মিষ্টি শব্দ, কিন্তু মাথায় তখন আমার অজস্র প্রশ্ন খেলা করে বেড়াচ্ছে। কি হলো, কিভাবে হলো, আর কেনই বা হলো? কিন্তু অদ্ভুতভাবে আমি আমি চুপ করে গেলাম। কি বলবে? গ্রহণ শেষ হলেই আমি আর এই নারী শরীর থাকবো না, আর তখন তুমি আমায় আর পাবে না মাঝি, আর পাবে না। মেয়েটার গলায় কি যে ছিল, মোহের মতো আকর্ষণ করছিল আমায়। অবাক হয়ে বললাম, তোমার নাম কি? আমার নাম কলি, কিন্তু আর বেশি সময় নেই আমার হাতে। এই গ্রহণ মাথায় তুমি আমায় উদ্ধার করেছ। আমি তোমায় কিছু উপহার দিতে চাই গো মাঝি, কিন্তু যা করবে খুব তাড়াতাড়ি। আর মাত্র 11 মিনিট 28 সেকেন্ড পর গ্রহণ শেষ হয়ে যাবে। তখন আমি থাকবো না। উপহার? কি উপহার? আমার যে যাওয়ার মতো কিছু নেই, মানে আমার তো কেউ নেই। আমি কিন্তু তোমার কাছে থেকে যেতে পারি, যদি তুমি আমায় রাখতে চাও। আমি না বাবু, নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। আমার সুন্দরী একটা মেয়ে আমায় চাইছে, আমার মতো কিছু নেই এমন মায়াবী মেয়েকে নিজের কাছে রাখার মতো, কিন্তু কিছু যে ভাববো তার কোনো উপায় নেই। মেয়েটা বলল আমায়, কি হলো মাঝি? সময় যে ছুটছে ঝড়ের দিকে। উপহার নিতে চাও না বুঝি? তাহলে আমি চললাম কিন্তু। হ্যাঁ, একটা রহস্যময় হাসি হাসলো কলি। আমি স্থানুর মতো দাঁড়িয়ে দেখতে লাগলাম কলির সেই রূপ। সারা শরীরে সোনার মতো রং পিছলে যাচ্ছে, লাল শাড়ির ভাঁজে উষ্ণ যৌবনের ছোঁয়া। দল পেটের কাছটায় শাড়িটা ভাঁজ হয়ে উরুর কাছে জোড়া হয়ে আছে। আমার না শরীরটা কেমন যেন করে উঠল। একে তো মদের গভীর নেশা, তার উপর অমন এক মেয়ে মানুষ একা আমার নৌকোয়। নিজের মুখ, নিজের মাথা, নিজের শরীর, কোনো কিছুর ওপরেই নিজের ভরসা নেই, আয়ত্ত নেই বলেই ফেললাম। তোমার মতো এমন সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য তো 7 জন্য ভাগ্য করতে হয়। আমি তো গরিব জেলে। তুমি তুমি বিয়ে করবে? যদি তুমি চাও, যদি তুমি রাজি হও। আমি তো রাজি মাঝি। হাতে সময় খুব কম, আর মাত্র 4 মিনিট। বিলম্ব করো না কিন্তু। সময় পেরিয়ে গেলে আমাকে তো আর তুমি পাবে না। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না গো। কিন্তু সময় চলে যাওয়ার আগে আমি বিয়েটা করতে চাই। কিন্তু আরো কিছু প্রশ্ন তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু করার মতো সাহস বা উত্তেজনা তখন আমার টের পেলাম না। মনে
আমার মাঝে দূরত্ব কেবল 3 হাত। এবারে আলোতে তার মুখ এক ঝলক দেখলাম আমি, তাতেই চোখ বন্ধ করে ফেললাম। এমন দৃশ্য দেখা যায় না খালি চোখে। কলির চোখের ভিতরে কোনো মনি নেই, সবটাই গাঢ় ফ্যাকাশে সাদা। গায়ের চামড়া খসে পড়েছে, সমস্ত শরীর দিয়ে বিশ্রী আষ্টে পচা গন্ধ বেরোচ্ছে। চুলগুলো পিঠের উপর ছড়ানো, সেই চুল প্রায় নৌকো ছড়িয়ে স্পর্শ করেছে নদীর জলকে। আমার শ্বাসবায়ু ততক্ষণে থেমে গিয়েছে। অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি মৃত্যুর। ঠিক তখনই গলিরূপী সেই পিশাচি হেসে উঠল। না, সে সুমধুর স্বর নেই তার আর, বরং তীব্র জঘন্য হিংস্র সেই হাসি। তা তবু কিছুতে তীক্ষ্ণ কিছু খসা লাগলে যে ক্যাচ ক্যাচ শব্দ হয়, অনেকটা সেরকম। ভয় নেই, তোমায় আমি মারবো না মাঝি। তুমি যে আমায় উদ্ধার করেছ, এতগুলো বছর আমি বন্দি ছিলাম, কত কষ্ট ছিল আমার। তুমি আমায় মুক্ত করেছ, আমায় বিয়ে করেছ, কথা দিয়েছ। এখন থেকে আমি তোমায় ছাড়বো না। তুমি তো কথা দিয়েই লাল সুতোটা হাতে পড়ালে। উপহার নেবে না মাঝি? না না, আমি কিছু চাই না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমি চাই না, চাই না। আমি মানি না। না না মাঝি, এমন তো হয় না। আগে তো শোনো, ওই দেখো রোদ তো ছেড়ে গেছে, এখন তো আর কিচ্ছু করবার নেই। আমার স্বামী হওয়ার দরুন তোমায় তো সবটা শুনতেই হবে। তবে বলি, শোনো। গলি সবটা বলতে লাগলো। সে আজ থেকে বহু বহু বছর আগে আমি আর আমার বাবা থাকতাম একটা জঙ্গলের মধ্যে। জঙ্গলেই আমাদের ছোট্ট একটা কুটির ছিল। আমার বাবা ছিলেন তান্ত্রিক, বাবার অনেক গুপ্তবিদ্যা ছিল। শুনেছিলাম বাবা অনেক পিশাচ পুষত। প্রথমে কাউকে আদর যত্ন করে, তারপর তাকে একদিন হত্যা করে তার আত্মা বন্দি করতো বাবা। আমার সাথেও যে এমনটা হবে আমি তা ভাবিনি। একদিন রাতে প্রচন্ড যন্ত্রণায় টের পেলাম আমার মৃত্যু আসন্ন। তারপর মৃত্যুও ঘটল নিয়মভাবে। এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। নিজের বাবা আমার আত্মাকে উৎসর্গ করল পিশাচ জমিতে। আমার মুক্তি ঘটল না, আমার শক্তিশালী প্রেতে পরিণত করা হলো। এভাবেই জগতে যত খারাপ কাজ তা করতাম আমি। এইভাবেই একদিন এক মহাসাধকের ক্ষতি করতে গিয়েছিলাম, কিন্তু সেদিন আর তার ক্ষতি করতে পারিনি। সে তার তীব্র মন্ত্র বলে আমায় বেঁধে ফেলল আষ্টে পৃষ্ঠে। কত রকম যন্ত্রণা দিয়ে বেঁধে দিল একটা বাক্সে, সতলি দিয়ে বেঁধে বন্দি করে ফেলে দিল উত্তাল নদীর মুখে। কত বছর কেবল অপেক্ষা করে গেলাম একটু মুক্তির আশায়, পেলাম না। আমার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা ছিল, আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারি। তখনও পারতাম, এখনো পারি। একমাত্র কোনো গ্রহণের রাতে কেউ যদি আমায় মুক্ত করে, তবেই আমার মুক্তি সম্ভব। লিখন ছিল এই যে কোনো পুরুষ যদি আমায় লাল সুতো পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, তার সাথে আমি চিরকালের জন্য জুড়ে যাব। তুমি ভয় পেও না মাঝি, আজ থেকে আমি তোমার সঙ্গে প্রতিটা সময় থাকবো ছায়া সঙ্গীর মতো। পথে ঘাটে তোমার কোনো বিপদ করতে দেবো না। নদীতে কখনো ঝড় তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো রিক্স জন্মে তোমায় আঘাত করতে পারবে না। মাছের অভাব হবে না মাঝি।
কলি হয়তো কোনো বিড়াল নয়, সে হয়তো। মৃদুল মাঝি আবার বলতে শুরু করলো, আর কি, সেই রাতে কোনো উপায় দেখলাম না, চুপ করে বসে রইলাম সেই অপার্থিব অলৌকিক দৃশ্য দেখে। দেখতে লাগলাম কলির সেই বিভৎস রূপ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকছে একটা কালো ছোট্ট বিড়ালে। সাধারণ বিড়ালের মতোই সেই বিড়ালটা ধীরে ধীরে এগিয়ে এলো আমার কোলের কাছে। না, সাংঘাতিক কোনো ভয়ঙ্কর কিছু নয়, তবে আমার গা শিউরে উঠল, কারণ আমি জানি ও কোনো সাধারণ নেনি বিড়াল নয়। সাধারণ বিড়ালের মতোই, কিন্তু চোখগুলো নয় ওর বাবু। এই যে চোখগুলো, আপনি নিজেই দেখে নেন বাবু। কথাটা বলেই মৃদুল মাঝি কাঠের পাতাতনটা এক হাতে হ্যাচকা টান দিয়ে সরিয়ে দিল, আর তার ভেতর থেকে উঠে এলো সেই শতাব্দী প্রাচীন অশরীরীর মতো হিংস্র বিক্ষুব্ধ সেই কালো রঙের বিড়ালটা। নদীর মাঝ বরাবর রয়েছে এখন মৃদুল মাঝি নৌকাটা। এখান থেকে জলে ঝাঁপ মারলেও সাক্ষাৎ মৃত্যু, আবার নৌকাতে বসে থাকলেও মৃত্যু। তাই কোনোভাবে নড়াচড়া করার সাহস অবধি হল না রাকেশের। এতক্ষণ ভবেশকে নিজের দাম্ভিকতা এবং পয়সার উচ্চ আকাঙ্ক্ষা দেখিয়ে নিজেকে বীর পুরুষ ভাবছিল, সেই রাকেশ এখন সিটিয়ে গেছে নৌকোয়। গলা দিয়ে স্বর বের হচ্ছে না তার। রাকেশ দেখতে পেল সেই কালো মিনি বিড়ালটা একবার গলায়, একবার ঘাড়ে, কখনো কোলে গিয়ে বসছে মৃদুলের। তবে না, ওই বিড়ালের চোখ দুটো জ্বলন্ত ভাঁটার মতো জ্বলছে, আর অদ্ভুতভাবে চেয়ে রয়েছে রাকেশের দিকে, ঠিক যেমন কোনো শিকারী তার শিকারকে পর্যবেক্ষণ করে। মৃদুল মাঝি কলির মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, বাবু, কলি কিছু চাই না বাবু, জানেন তো, সেই কতগুলো বছর কেটে গেছে একসাথে আছি আমরা, কখনো কিচ্ছু চাইনি। সাধারণ মাছ ভাত দুধেই খুশিও। কত বিপদ গেছে এই নদীর সাগরে আমার, কিন্তু সেই দিন থেকে কলি এসেছে, এত ঝড় বাদলও আমার কেউ ক্ষতি করতে পারেনি। আমি অক্ষত হয়ে বাড়ি ফিরেছি, কখনো মাছের অভাব হয়নি আমার, জাল ভরে মাছ পেয়েছি। কলির শুধু গ্রহণ লাগলে একটা জ্যান্ত মানুষ চাই। কথাটা বলে বিশ্রী শব্দে খিলখিল করে হাসতে থাকলো মৃদুল। ওর ঠোঁটের ফাঁক দুটো প্রায় কান ছুঁয়ে ফেলল, সাথে তাল মিলিয়ে যোগ দিল সেই কলি। তার ম্যাও শব্দ সাধারণ নয়, যেন সেই শব্দে মিশে আছে প্রতিহিংসার খিদে আর রক্তের লোভ, তাজা রক্তের। গ্রহণ লাগলে জ্যান্ত মানুষ চাই মানে এটা কি? এক প্রকার গোঙানির সুরে কোনো রকমে জিজ্ঞেস করলো কথাটা রাকেশ। তাতে আরও যেন মজা পেল দুজনে। ম্যাওমার শব্দেও ধীরে ধীরে পরিণত হচ্ছে মানবিক সুরে। তীক্ষ্ণ হিংস্র লোভ লালসা মাখা সেই সুর মিশে গেল খিদের তেষ্টা। রাকেশ দেখতে পেল সেই কালো বিড়ালটা আকার নিচ্ছে একটা বিরাট ছায়ার মতো। তারপর আস্তে আস্তে সেই ছায়া থেকে তৈরি হলো একটা পিশাচিনী। গলা বন্ধ হয়ে আসছে রাকেশের, মনে হলো শ্বাস বুঝি স্তব্ধ হয়ে এলো। আর ক্ষমতা নেই রাকেশের এমন দৃশ্য চোখে দেখার। ওর স্নায়ুগুলো ছিঁড়ে যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণায়, চোখ বুজে আসছে ভয়ে। কিন্তু এমন অবস্থাতেও সে স্পষ্ট শুনতে পেল মৃদুল মাঝি বলছে, গ্রহণের রাতেই কিছুটা সময়ের জন্য ও সেই আগের রূপে ফিরে পায় এই বিড়ালের জীবন ছেড়ে। তখন ওকে দিতে হয় টাটকা উষ্ণ রক্ত, আর বিনিময়ে সব দেয় ও, সব। শেষের কথাগুলো ব্যঙ্গাত্মক স্বরে বিশ্রী অভদ্রের মতো হাসতে হাসতে বলল মৃদুল, বাবু, আপনি
আপনি আজ ওর খাবার হয়ে যান বাবু, একটু ব্যথা হবে, তারপর তারপর সব শান্ত। না 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 না, এটা কেন করছো তুমি মাঝি? আমি আমি তোমার কি ক্ষতি করেছি? এলেন কেন বাবু আপনি এমন গ্রহণের রাতে বাইরে? আপনায় কেউ বারণ করেনি? আমি তো জোর করে আপনার নৌকোয় তুলিনি বাবু। যখন টাকার কথা উঠল তখনও আমার পুরো কথাটা তো শুনলেন না বাবু। আমি কি জানতাম? জানতাম আমি এমন হবে। তাহলে বাবু যখন ভাগ্যক্রমে এসেই পড়েছে, তখন কাল রাত্রে আমার নৌকোয়, তাহলে ভাগ্যক্রমে মৃত্যু যে আপনার হবে। কথাটা বলেই এবার ওপরের দিকে তাকালো মৃদুল মাঝি, তারপর বলল, ওই যে দেখেন বাবু, আর সময় নেই বেশি, গ্রহণ ছাড়ার সময় হয়ে গেল, এবার আপনার মৃত্যু ঘটবে। রাকেশের দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল। দমবন্ধ অবস্থায় ধরা পড়ায় ইঁদুরের মতো কেবল ঘুমাতে লাগলো সে। দেখতে পেল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সেই প্রাচীন অভিশাপ, সেই প্রেতিনী, সেই জাদুকরি। তার সারা শরীর অসংখ্য কাটাকুটি, চামড়া ঝলসানো, চোখগুলো সাদা, সামনের দাঁতগুলো তীক্ষ্ণ ফলার মতো, আর সাথে নৌকোর তার বইতে বইতে হাসছে মৃদুল মাঝি। রাকেশ চোখ বোঝার আগেই কেবল দেখল একটা সরু লিকলিকে হাত তার বুকের কাছটা খামচে ধরল। প্রচণ্ড যন্ত্রণায় চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো তার। তারপর আর কিচ্ছু মনে নেই। ধীরে ধীরে চাঁদ বেরিয়ে এলো কালো আকাশের বুক চিরে। মেঘের ভেলায় উঠল রূপুলি চাঁদের আভা। গ্রহণ কেটে গেল কিছুক্ষণ আগেই। এখন নদীর উপর ভেসে চলছে মৃদুল মাঝির নৌকো, আর তার কোলে ঘেঁষে বসে আছে একটা কুচকুচে কালো বিড়াল, যার চোখ দুটো জ্বলন্ত মিটমিট করছে। কোথাও যাবেন নাকি বাবু? একজন মাঝবয়সী ভদ্রলোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল শাপলা নদীর তীরে। অন্ধকার প্রায় ঘনিয়ে এসেছে, তার উপর আজকের আবহাওয়াটাও বিশেষ ভালো নয়, একটু পরেই গ্রহণ লাগবে। এমন অবস্থায় রাস্তাঘাটে মানুষজনের চলাফেরা এমনিতেই কমে যায়। তার উপর এমন নির্জন পাড়া গায়ে কোনো মানুষ কি পশু পাখিও খুব একটা বেরোয় না। মৃদুল মাঝির কথা শুনে ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে দেখলেন তাকে। হ্যাঁ, আসলে আমার এক আত্মীয়ের বাড়ি যাওয়ার ছিল, এই সামনে নদীর ওই পারেই। বড্ড দরকার ছিল, এত রাতে নৌকো বা ডিঙি পাওয়া তো খুবই মুশকিল। আপনি যাবেন? আমার কোনো সমস্যা নেই বাবু, আপনি যেখানেই যেতে বলবেন সেখানেই যাব। প্রাণের ভয় তো আর আমি পাই না। নৌকার উপর উঠে গিয়ে বসে দুজনে। এখন প্রায় গ্রহণ লেগে গিয়েছে। নৌকার নিচের পাটাতনের ভিতর থেকে একটা বিশ্রী ক্যাচক্যাচের শব্দ ভেসে আসছে। দাঁড়ালো নৌক দিয়ে কিছুকে চেরার শব্দ। ধীরে ধীরে ভয়ানক একটা ঢেউ ভেসে উঠে সেই ভদ্রলোকের শরীর জুড়ে গেল। শাপলা নদীর অতল প্রবাহে ভেসে যায় মৃদুলের ডিঙি নৌকোখানা। শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, মৃদুল মাঝির নৌকো। গল্প পাঠে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। মৃদুল মাঝির চরিত্রেও ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, খুশি, মধুরা, শান এবং সৌভিক। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এবং আপনারা অনেকেই আছেন যারা আমাদের গল্পগুলোকে শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা ক্লিক রাখুন, যাতে নতুন গল্পগুলো আসলেই আপনারা তা শুনতে পারেন।
আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ শেয়ার করে দেবেন যতটা পারেন আপনাদের বন্ধুদের সাথে, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। কারণ আপনারাই তো পারেন একটা চ্যানেলকে অনেক বড় সদস্যের একটা পরিবার করে তুলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন বঙ্গকথাকে, এমন করেই শুনতে থাকুন আমাদের। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।